ভয়ঙ্কর রূপ নিচ্ছে ডেঙ্গু। 24 ঘন্টায় হাসপাতালে ভর্তি 329 জন। সবচেয়ে খারাপ অবস্থা বরগুনায়। মৃতের সংখ্যা বেড়ে 22, নতুন করে আক্রান্ত 78। একের পর এক দুর্ধর্ষ চুরি, ছিনতাই ও চাঁদাবাজি। ময়মনসিংহে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে জনমনে আতঙ্ক। নতুন অপরাধীদের তালিকা নেই পুলিশের কাছে। জামালপুরে আদালতে মামলা জট, দীর্ঘসূত্রিতায় চরম ভোগান্তি বিচার প্রার্থীর। আওয়ামী লীগ সরকার পরিবর্তনের পর বিচারে গতি এসেছে দাবি রাষ্ট্রপক্ষের আইনজীবীর। এবং চট্টগ্রামে নৌবাহিনীর রাষ্ট্রপতি কুচকাওয়াজ। সততা ও আত্মত্যাগে বলিয়ান হয়ে সার্বভৌমত্ব রক্ষায় নবীন কর্মকর্তাদের প্রস্তুত থাকার নির্দেশ সেনা প্রধানের। বাংলার সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনান। ভয়ঙ্কর রূপ নিচ্ছে ডেঙ্গু। 24 ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন 329 জন। সবচেয়ে খারাপ অবস্থা বরগুনায়, আরও একজন মারা গেছেন। বরগুনায় মৃতের সংখ্যা বেড়ে 22 জনে দাঁড়িয়েছে। নতুন করে আরও 78 জন আক্রান্ত হয়েছেন। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 2329 জনে। নতুন আক্রান্তদের মধ্যে বরগুনা সদর উপজেলায় 62 জন, পাথরঘাটা উপজেলায় 5 জন, বামনা উপজেলায় 4 জন, আমতলী উপজেলায় 1 জন, তালতলী এবং বেতাগী উপজেলার 3 জন করে আক্রান্ত হয়েছেন। এছাড়া জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন 221 জন। এদের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন 184 জন, আমতলী উপজেলায় 2 জন, বেতাগী উপজেলায় 3 জন, বামনা উপজেলায় 13 জন, পাথরঘাটা উপজেলায় 10 জন এবং তালতলী উপজেলায় 9 জন আছেন। এই মুহূর্তে বরগুনা জেনারেল হাসপাতালে আছেন সহকর্মী সাইফুল মিরাজ। ডেঙ্গু পরিস্থিতির সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছে তার কাছে। দেখুন, ডেঙ্গুতে কোনোভাবেই বরগুনায় মৃত্যুর মিছিল থামছে না। কিছুক্ষণ আগে এই হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় রাবেয়া নামের এক নারী মারা গিয়েছেন এবং তিনি বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের বাসিন্দা ছিলেন। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 22 এবং গত 24 ঘন্টায় বরগুনা জেলায় মোট 78 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সদর উপজেলায় 62 জন, আমতলী উপজেলায় 1 জন, তালতলী উপজেলায় 3 জন, বামনা উপজেলায় 4 জন, বেতাগী উপজেলায় 3 জন এবং পাথরঘাটা উপজেলায় 5 জন নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এবং এর আগে বরগুনা সদর উপজেলায় ডেঙ্গুর সংক্রমণ বৃদ্ধি পেলেও এখন কিন্তু বরগুনার অন্যান্য উপজেলায়ও ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হচ্ছে। এর ফলে কিন্তু স্বাস্থ্য বিভাগ চিন্তিত হয়ে পড়েছে। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন বরগুনায় এমনিতেই জনবল সংকট রয়েছে। এমন অবস্থায় বরগুনা সদর উপজেলা ছাপিয়ে যদি অন্যান্য উপজেলায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পেতে থাকে তাহলে চিকিৎসা সেবা পেতে হিমশিম দিতে বেগ পেতে হবে তাদের। অন্যদিকে বরগুনা পৌরসভায় মশক নিধন কার্যক্রম জোরদার করা হয়েছে, পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রমও জোরদার করা হয়েছে। কিন্তু সে তুলনায় কিন্তু ইউনিয়ন পর্যায়ে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কিংবা মশক নিধন কার্যক্রম বেগবান করা হয়নি। এছাড়া ইউনিয়ন পরিষদগুলো এখন পর্যন্ত অতটা সতর্ক হয়নি বলেও স্বাস্থ্য বিভাগ আমাদেরকে জানায়। ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা কমলেও ইউনিয়ন পর্যায়ে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আমরা বরগুনায় কয়েকদিন ধরেই আইইডিসিআর এর একটি প্রতিনিধি দল কাজ করছে ঘরে ঘরে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণ অনুসন্ধানে। আমরা তাদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে বরগুনার প্রতিটি বাড়িতেই রান্নার কাজে ব্যবহারের জন্য বৃষ্টির পানি ধরে রাখা হয় এবং এই বৃষ্টির পানির ড্রামে তারা ডেঙ্গু এডিস মশার লার্ভা পেয়েছেন। তারা আমাদেরকে বলেছেন যে সঠিকভাবে পানি সংরক্ষণ না করার কারণে বরগুনায় আসলে ঘরে ঘরে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং বিষয়টি তারা ইতিমধ্যে জেলা প্রশাসনকে অবগত করেছেন। বরগুনার জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন যে আইইডিসিআর এর পরামর্শ অনুযায়ী বরগুনার প্রতিটি বাড়িতে স্বেচ্ছাসেবকদের পাঠিয়ে সঠিকভাবে পানি সংরক্ষণের পদ্ধতি সম্পর্কে অবগত করা হচ্ছে এবং পরবর্তীতে তারা এই বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ করবেন। তো এই ছিল বরগুনা জেনারেল হাসপাতালের ডেঙ্গু সংশ্লিষ্ট খবরের সবশেষ আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম বরগুনায়। ময়মনসিংহ বিভাগের মুখ থুবড়ে পড়েছে কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম। নির্ধারিত সময়ে না খোলা, সপ্তাহের 2-1 দিন বাদে বাকি দিনগুলো তালাবদ্ধ থাকা, স্বাস্থ্যকর্মীদের অনুপস্থিতি এবং ওষুধের ঘাটতিতে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন গ্রামের মানুষ। বিস্তারিত আরও জানাচ্ছেন ওবায়দুল হক। গ্রামে সরকারি স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চালু হয় কমিউনিটি ক্লিনিক। তবে ময়মনসিংহের বেশিরভাগ ক্লিনিক চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। সকাল 9টা থেকে কমিউনিটি ক্লিনিকে সেবা দেওয়ার কথা থাকলেও এখন সকাল 10:30 বাজলেও ময়মনসিংহ সদরের ঘাগড়া ইউনিয়নের এই মরাকুড়ি কমিউনিটি ক্লিনিকে এখনও দেখা নেই কারো।
একই অবস্থা অন্য এলাকাতেও। খাগডহর ইউনিয়নের বাহাদুর মির্জাপুর কমিউনিটি ক্লিনিকে দুপুর 12টার দিকে গিয়েও তালাবদ্ধ পাওয়া যায়। সপ্তাহে খুলে এই 1 ঘন্টার সময় থাকে না জায়গা। আসলেও 12টা 1টায় আসে আইসা একটু বৈশা পরে চলে যায়। সিএচিপি মূলত সেই সব দায়িত্ব এখানে। আমি ভাবছি যে উনি মনে আসছে, এই জন্য আমার একটু লেট হয়েছে। ময়মনসিংহ বিভাগের অন্য 3 জেলা জামালপুর, শেরপুর ও নেত্রকোনার কমিউনিটি ক্লিনিকগুলোর চিত্র একই। কোনোটা খোলা হয় সপ্তাহে 2-1 দিন, তাও আবার কয়েক ঘন্টার জন্য। বেশিরভাগ সময় অনুপস্থিত থাকেন স্বাস্থ্যকর্মীরা। মিলছে না চাহিদা মাফিক ওষুধ। ওষুধ তো হয় না, একদিন আইলে তো আইছি দুধটা স্যালাইন নিয়ে আমি স্যালাইনও নাই। শিশুদের আর গর্ভবতী এদের ওষুধ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এদের ওষুধপত্র দিলে ভালো হয়। স্বাস্থ্য বিভাগের দাবি, পরিদর্শনে গিয়ে কাউকে অনুপস্থিত পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়। আর ক্লিনিকগুলোতে মনিটরিং বাড়ানোর আশ্বাস বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের। 9টা থেকে 3টার মধ্যে থাকা সত্ত্বেও যদি কেউ উপস্থিত না থাকেন, আমাদের কাছে অভিযোগ হয়, সেটা অবশ্যই ব্যবস্থা নিব। ইউসিএলএফপি এবং সিভিল সার্জনের মাধ্যমে কমিউনিটি ক্লিনিকের তদারকিটা আসলে বাড়িয়ে এই সেবাটা যাতে সত্যিকারের মানুষ পায় এবং আপনার চেষ্টা করব। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে ময়মনসিংহ বিভাগে কমিউনিটি ক্লিনিকের সংখ্যা 1270টি। উবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। অতিরিক্ত দর্শনার্থী, দালাল ও চুরির উৎপাত ঠেকাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চালু করা হলো বিশেষ পাস কার্ড, যার সুফল ভোগ করতে শুরু করেছেন রোগী ও চিকিৎসকরা। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, সার্বিক নিরাপত্তা বজায় রাখা ও নির্বিঘ্ন সেবা দিতেই এই বিশেষ কার্ড চালু করা হয়েছে। নওশাদ আহমেদের ছবিতে অপু বণিকের রিপোর্ট। কেউ ভিতরে প্রবেশ করবেন না, দয়া করে কাউন্টার থেকে পাস কার্ড সংগ্রহ করুন এবং ভিতরে প্রবেশ করুন। এই দৃশ্যটি সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের। এভাবেই মাইকিং করে সেবা নিতে আসা রোগী ও স্বজনদেরকে সচেতন করা হচ্ছে। রোগীর সাথে সাক্ষাতের সময় বিকাল 4টা হতে 6টার মধ্যে আসবেন। পাসকার্ড ছাড়া কাউকেই হাসপাতালের ভেতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। পাসকার্ড চালু হওয়াতে সুফল ভোগ করছেন রোগীরা। পরিষ্কার পরিচ্ছন্ন, ঝামেলাহীন পরিবেশে সেবা দেয়া এবং সেবা নিয়ে অনেকটা স্বস্তিতে চিকিৎসক ও রোগীরা। ভর্তি রোগীদের জন্য পাসকার্ড ওইটা ভালো করছে, ওইটা মনে করেন বইরা কিন্তু কিছু মানুষ আছে অপকর্মের সাথে জড়িত হতে পারবে না। ওরা 150 টাকা রাখছে, আবার বলছে যে এটা ফেরত দিয়ে যাওয়ার সময় 150 টাকা আমাকে ওয়াপাস দিবে। এখন আমরা পাসকার্ড হওয়ার কারণে যে কোনো সময় আমরা সুবিধা হলে নিচে যাইতাম পারি, উঠিয়ে আইতে পারি, কোনো অসুবিধা হয় না। পাসকার্ডও অনেক কমায়, আর নাইলে আগে মানুষ যেমন মন্দিরে হামাইছে, চুরিও হয়েছে। পাসকার্ডের ব্যাপারটা যদি আরেকটু ডেভেলপ করা যায়, একজন মানুষের সাথে একজনই পাসকার্ড বহনকারী একজন অ্যাটেন্ডেন্টই আসবেন, তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় এটা আরেকটু বেটার হবে। আনসার সদস্যরা পাসকার্ড দেখে রোগী ও স্বজনদের হাসপাতালে প্রবেশ করতে দিচ্ছেন। যখন আমরা দাঁড় করাই যে ভাই পাসকার্ডটা কই, উচ্চবাচ্য কিছু করে না। একটা সময় অ্যাটাক করতে চাইতো, মানে রাগান্বিত হতো, এখন সেটা হচ্ছে না, এখন মোটামুটি সহনীয় পর্যায়ে আছে। আগের চেয়ে আমরা মনে করি যে সেবার মান বৃদ্ধি পেয়েছে। অনাকাঙ্ক্ষিত ঘটনার যে মাত্রাটা ছিল এটাও অনেকটা কমে আসছে। এমন অবস্থায় নতুন নিয়মে সেবা নিতে আসা রোগী ও স্বজনদের মানসম্মত ও নিরাপদ চিকিৎসা সেবা নিতে ফেরতযোগ্য 150 টাকা দিয়ে পাসকার্ড সংগ্রহ করতে হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, সার্বিক নিরাপত্তা বজায় রাখা ও নির্বিঘ্ন সেবা দিতেই এই বিশেষ কার্ড চালু করা হয়েছে। প্রথম দিকে যথেষ্ট চ্যালেঞ্জের সম্মুখীন ছিলাম। এই মুহূর্তে আমাদের যারা রোগী তারাও বুঝতে পেরেছেন যে এটা আসলে আলটিমেটলি মানে রোগীর মঙ্গলের জন্যই এই পাসের ব্যবস্থাটা করা। তো ওনারাও আমাদের সহযোগিতা করছেন, আমরাও চেষ্টা করছি এই পদক্ষেপের মাধ্যমে সেবার মানটা বাড়াতে। মে মাসের 6 তারিখ থেকে শুরু হয় এই পাসকার্ড কার্যক্রম। প্রতিদিন নিয়ম করে 80 জন আনসার সদস্য দিয়ে চলছে এই কর্মযজ্ঞ। কর্মকর্তাদের জন্য সকাল 8টা থেকে 9টা এবং 2টা থেকে 3টা প্রবেশদ্বার খোলা থাকছে। 500 বেডের এই হাসপাতালে গ্রীষ্মকালীন 4টা থেকে 6টা এবং শীতকালীন 3টা থেকে 5টা হাসপাতালে সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। অপু বণিক, সময় সংবাদ, সিলেট। ময়মনসিংহ নগরে অবনতি হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির। একের পর এক ঘটছে দুর্ধর্ষ চুরি, ছিনতাই, চাঁদাবাজির ঘটনা। এতে আতঙ্কে দিন কাটছে নগরবাসীর। নাগরিক নেতারা বলছেন, সম্প্রতি পুলিশে ব্যাপক রদবদলে নতুন দায়িত্বপ্রাপ্তরা অপরাধী চেনেন না। আর পুলিশ বলছে, অপরাধে জড়াচ্ছে নতুনরা, নেই রেকর্ড বুকে নামও। ওবায়দুল হকের আরও একটি রিপোর্ট, ছবি তুলেছেন হোসেন আলী। 18 জুন সকাল 10টায় ময়মনসিংহ নগরীর গাঙ্গিনাপাড়া এলাকার অলকা নদী বাংলা কমপ্লেক্সের 2য় তলার 0 পয়েন্ট মোবাইল শপ নামের দোকানের সামনে যায় 3 যুবক। কয়েক সেকেন্ডে শাটারের তালা ভেঙে ভেতরে ঢুকে 7 মিনিটের মধ্যে লুট করে প্রায় 250 মোবাইল সেট ও নগদ 8 লাখ টাকা।
এর আগে 17 জুন রাত 12টার দিকে নগরীর জিলা স্কুল মোড়ের এক ব্যবসায়ীকে হাত পা বেঁধে মারধর করে বাসায় লুটপাট চালায় দুর্বৃত্তরা। এ সময় বাসা থেকে 23 লাখ টাকা ও 1.5 ভরি স্বর্ণালংকার নিয়ে যায় বলে অভিযোগ ভুক্তভোগীদের। 7 সেকেন্ডের মধ্যে আমার তালা কাটটা দোকানে ঢুকে সম্পূর্ণ প্রোডাক্ট নিয়ে তারা বের হয়ে গেছে। আমার হাত এরকম ভাবে মশলায় ধরিয়া বাইন্দা ফেলাইছে, রশি টসি তারা নিয়ে আসছিল, মুখ বাইন্দা ফেলাইছে, চোখ বাইন্দা ফেলাইছে। যারা জীবনের কষ্ট নিয়ে গেল আমি দিল কইরা। সম্প্রতি নগরের বাঘমারা এলাকায় শাপলা নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে চাঁদা না পেয়ে মারধর করা হয় মালিককে। রেহাই পাচ্ছেন না চিকিৎসকরাও, তাই চাঁদাবাজদের রুখতে রাস্তায় নেমেছেন ক্লিনিক ডায়াগনস্টিক মালিকরা। কলারে ধরে শার্টের বোতাম টোতাম শার্ট ছিঁড়ে ফেলাইছে, অনেক মায়ের দূর পড়ছে। আশা করব যে খুব অল্প সময়ের মধ্যে উইদিন শর্ট টাইম প্রশাসন চিহ্নিত সন্ত্রাসী চাঁদাবাজ যারা আছে তাদেরকে গ্রেফতার করবে, আইনের আওতায় নিয়ে আসবে। নিয়মিত এমন ঘটনায় আতঙ্কে নগরবাসী। সমাধানের দরকার না, আমরা চলাফেরা করবো কিভাবে স্বাধীনভাবে। সিকিউরিটি গার্ড নিয়োগ দিচ্ছি, দেওয়ার পরেও আমরা আতঙ্কিত থাকি, ভয়ে আছি, আতঙ্কে আছি। এটা আমরা সমাধান চাই। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যাপক রদবদল হওয়ায় নতুন দায়িত্বপ্রাপ্তরা অপরাধী চেনেন না, আর পুলিশ বলছে অপরাধে জড়াচ্ছে নতুনরা, যাদের নেই রেকর্ড বুকে নাম। আইন শৃঙ্খলা বাহিনীর অনেকটা নিষ্ক্রিয়তার কারণে তারা দৃশ্যমান কোনো টহল, পিক আপ ভ্যান, এমনকি রাস্তায় রাস্তায় যে চেকপোস্ট ছিল সেটি করা হচ্ছে না। দেশে সেনাবাহিনী মিষ্টি সহ মোতায়েন আছে, র্যাব আছে, পুলিশ আছে, তারা একটু সক্রিয় হলে এটি সমূলে বিনাশ করা সম্ভব। আমরা তাৎক্ষণিকভাবে হয়তো অপরাধীদের ধরতে পারছি না এখনো, তবে যেগুলোকে আমরা ফলো করছি, যে ঘটনাগুলো ঘটেছে, আমরা খুব তাড়াতাড়ি তাদেরকে আইনে আওতা আনতে পারবো বলে আমরা বিশ্বাস করি। চলতি মাসে এ পর্যন্ত কোতোয়ালি মডেল থানায় দায়ের করা চুরি ছিনতাইয়ের 5টি মামলায় গ্রেফতার করা হয়েছে 26 জনকে। আশ্বাস নয়, অপরাধ দমাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ দেখতে চায় নগরবাসী, তবেই আতঙ্কের নগরে ফিরবে স্বস্তি। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। বাংলার সময় আর থাকছে, খানাখন্দে ভরা সিলেটের গোয়াইনঘাট সড়ক, ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন পর্যটক, স্থানীয়রা। সংস্কার কাজে ঢিলে ভাব, দ্রুত শেষ করার আশ্বাস। বিএনপির ঠিকানা 18 কোটি মানুষের মাঝে বিস্তৃত। বিএনপিকে একটু ধাক্কা দিলে হেলে পড়বে এমনটি ভাবার কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। দুপুরে মৌলভীবাজারে এম সাইফুর রহমান জেলা স্টেডিয়ামে সদর উপজেলা বিএনপির সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। বাংলাদেশের 18 কোটি মানুষের মাঝে বিএনপি বিস্তৃত। বিএনপিকে একটু ধাক্কা দিলেই হেলে পড়বে এটি ভাবার কোনো কারণ নেই। পলায়নকৃত স্বৈরাচার এর শত গুম, শত হত্যা, লক্ষ লক্ষ মামলা, লক্ষ লক্ষ আসামি করেও 17 বৎসরে বিএনপিকে দড়িয়ে দিতে পারে নাই। আত্মত্যাগে বলিয়ান হয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষায় নৌবাহিনীর নবীন কর্মকর্তাদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে চট্টগ্রাম নেভাল একাডেমিতে নৌবাহিনীর রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আহ্বান জানান তিনি। দেশের বিস্তীর্ণ জলসীমানার অতন্ত্র প্রহরী বাংলাদেশ নৌবাহিনীর নির্ভীক সদস্য হিসেবে এই বাহিনীতে নতুন আরও যুক্ত হলেন 52 জন নবীন কর্মকর্তা। রোববার সকালে চট্টগ্রামের পতেঙ্গায় বাংলাদেশ নেভাল একাডেমিতে অনুষ্ঠিত নৌবাহিনীর রাষ্ট্রপতি কুচকাওয়াজের আনুষ্ঠানিকতার শুরুতে প্রধান অতিথি সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জিপে চড়ে কুচকাওয়াজ পরিদর্শন করেন। এরপর বাদ্যের তালে তালে প্যারেড গ্রাউন্ডে নবীন কর্মকর্তাদের একে একে 8টি প্লাটুন সালাম জানান সেনাপ্রধানকে। দীর্ঘ প্রশিক্ষণে কঠোর অনুশীলনের পর 44 জন মিডশিপম্যান এবং 8 জন ডাইরেক্ট এন্ট্রি অফিসার হিসেবে এবার কমিশন পান। মনোজ্ঞ কুচকাওয়াজ শেষে প্রশিক্ষণের সর্বোচ্চ মান অর্জনকারী চৌকস ক্যাডেটদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। পরে সেনাপ্রধান তার বক্তব্যে সততা ও আত্মত্যাগে বলিয়ান হয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষায় নবীন কর্মকর্তাদের প্রস্তুত থাকার আহ্বান জানান। সততা, সত্যবাদিতা, কর্তব্যনিষ্ঠা ও কঠোর পরিশ্রম দ্বারা নৌবাহিনীর উপর অর্পিত সকল দায়িত্ব তোমরা আন্তরিকতার সাথে পালন করবে। তোমাদেরকে যে কোনো ধরনের চ্যালেঞ্জ গ্রহণের জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে। সামরিক চেতনা ও মূল্যবোধকে সমুন্নত রেখে এবং যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেশপ্রেমকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
সামরিক প্রশিক্ষণ শেষে এইসব যোগ্যতা এবং দক্ষতা বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় নবীন অফিসাররা কাজে লাগাবে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। এই সময় কঠোর সাধনায় স্বপ্ন ছুঁতে পারায় উচ্ছ্বাস জানান নবীন অফিসাররা। অনেক ভালো লাগছে, দীর্ঘ 3 বছর কষ্ট করেছি, এখন দেশের জন্য কাজ করছি, তাই ইনশাল্লাহ আমি আমার সর্বোচ্চ প্রচেষ্টার সাথে আমার দেশ এবং আমার নৌবাহিনীর প্রতি কাজ করে যেতে চেষ্টা করব। আমার মেয়ে আজকে দেশের জন্য কিছু করতে পারবে, এই জন্য আমার কাছে খুবই নিজেকে গর্বিত মনে হচ্ছে। আনুষ্ঠানিকতার শেষ পর্যায়ে ঐতিহ্য অনুযায়ী প্রধান অতিথির উপস্থিতিতে নবীন অফিসারদের র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেন তাদের অভিভাবকরা। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। টাঙ্গাইল এবং নোয়াখালীতে অনুষ্ঠিত হলো ট্রেনি রিক্রুট কনস্টেবল ব্যাচের সমাপনী কুচকাওয়াজ। সকালে টাঙ্গাইলের মহড়া পুলিশ ট্রেনিং সেন্টারের মাঠে কুচকাওয়াজ করে 55তম ট্রেনি রিক্রুট কনস্টেবল ব্যাচ। এ সময় সালাম গ্রহণ করেন অতিরিক্ত আইজিপি আবু নাসের মোহাম্মদ খালেদ। আগামী জাতীয় নির্বাচন পুলিশ বাহিনীর কলঙ্ক মুছতে সহায়ক হবে বলে মনে করেন তিনি। সমাপনী কুচকাওয়াজে 817 সদস্য অংশ নেন। এদিকে নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারে 51তম ট্রেনি রিক্রুট কনস্টেবল ব্যাচের সমাপনী কুচকাওয়াজে সালাম নেন অতিরিক্ত আইজিপি দেলোয়ার হোসেন মিয়া। গাজীপুরে 3টি হত্যা মামলায় সাবেক শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বিচারক ওমর হায়দারের আদালতে তোলা হয় তাদের। পরে শুনানি শেষে গাছা থানায় দায়ের করা 3টি হত্যা মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ছাত্র জনতার অভ্যুত্থানের সময় গাজীপুরের গাছা এলাকায় 6 জন মারা যান। এ ঘটনায় আলাদা 3টি হত্যা মামলা দায়ের করা হয়। এসব মামলায় সাবেক আইনমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে আসামি করা হয়। বগুড়ায় শহর যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর মতিন সরকারের 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদি হাসানের আদালতে তাকে তোলা হয়। শুনানি শেষে মতিন সরকারকে 6 দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। এর আগে মতিন সরকারকে আদালত প্রাঙ্গণে নেওয়া হলে তার উপর ডিম নিক্ষেপ করেন বিক্ষুব্ধরা। এ সময় এক যুবককে আটক করা হলেও পরে ছেড়ে দেওয়া হয়। শনিবার রাতে ঢাকার মোহাম্মদপুরের বসিলা থেকে সাবেক যুবলীগ নেতা মতিন সরকারকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। অবৈধ সম্পদ অর্জনের দায়ে দুদকের মামলায় 13 বছরের কারাদণ্ডপ্রাপ্ত ছিলেন মতিন সরকার। আওয়ামী সরকার পতনের পর থেকে পলাতক ছিলেন তিনি। যুবদল নেতা ইমরান হত্যাসহ 5টি হত্যা মামলা এবং 20টি ফৌজদারি মামলা রয়েছে মতিন সরকারের বিরুদ্ধে। আসামি তিনি বিগত সরকারের সময় সরকারকে প্রভাব খাটিয়ে যে দুর্নীতি এবং অন্যায় বা একটি রামরাজত্ব সৃষ্টি করেছিলেন, সেখান থেকে আমরা পরিত্রাণের আশায় মানুষের সহায়তায় সকলের প্রচেষ্টায় আমরা তাকে ধরতে সক্ষম হয়েছি। প্রাথমিকভাবে তার কাছ থেকে কোনো প্রকার অবৈধ অস্ত্র উদ্ধার করতে পারেনি। আমরা রিমান্ডে এনে অভিযান পরিচালনা করে তার কাছ থেকে যদি অস্ত্র উদ্ধার করা সম্ভব হয় আমরা সে প্রচেষ্টা অব্যাহত রাখব। চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। দুপুরে জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আলামিন মাতুব্বর এ রায় দেন। মামলার বিবরণে জানা যায় 2016 সালের 8 আগস্ট সন্ধ্যায় একটি আলমসাধু থেকে 100 বোতল ফেন্সিডিল উদ্ধার করে গোয়েন্দা পুলিশ। সেখান থেকে 2 জন পালিয়ে গেলেও আলমসাধু চালক ইসরাফিলকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় 3 জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। দোষ প্রমাণ না হওয়ায় 2 জনকে বেকসুর খালাস দেওয়া হয়। নারীর সঙ্গে আপত্তিকর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় শরীয়তপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিনকে ওএসডি করা হয়েছে। জেলার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ ওয়াহিদ হোসেনকে ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে। ঘটনা খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সুশীল সমাজ। গত 19 জুন রাতে হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শরীয়তপুরের জেলা প্রশাসক ও এক নারীর আপত্তিকর ভিডিও ও স্থিরচিত্র ছড়িয়ে পড়ে। মুহূর্তেই নানা গুঞ্জন শুরু হয়। বিষয়টি টের পেয়ে ওই দিন রাতে গাড়ি ভাড়া করে শরীয়তপুর ছাড়েন ডিসি আশরাফ উদ্দিন। এ ঘটনার জেরে শনিবার সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপনে ডিসিকে ওএসডি করা হয়। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হিসেবে জেলার স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মদ ওয়াহিদ হোসেনকে দায়িত্ব দেওয়া হয়।
ডিসির এমন কাণ্ডে এলাকা জুড়ে শুরু হয়েছে তোলপাড়। খতিয়ে দেখে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান সুশীল সমাজের। একটা অবস্থানে থাকা অবস্থায় আসলে এই ধরনের কার্যকলাপে জড়িয়ে যাওয়াটা কিংবা আবেগ বা অন্য যে কোনো কিছুর বশবর্তী হয়ে অন্য কিছু করে ফেলা, এটা আসলে খুবই দুঃখজনক। যারা এই ধরনের ভিডিও করেছেন এবং যেই বা করেছেন এই ভিডিওটা ভাইরাল, তার নৈতিক জায়গা থেকে সে ঠিক করেন নাই। এটা একটা অবশ্যই একটি কলঙ্কময় অধ্যায় বলে আমি মনে করি। এটা যদি প্রকৃতপক্ষে ঘটে থাকে তাহলে তার যথাযথ ব্যবস্থা নেবেন কর্তৃপক্ষ, এটাই আমরা আশা করি। এদিকে ওএসডি হওয়া জেলা প্রশাসক মুঠোফোনে দাবি করেন ওই নারী তাকে ফাঁদে ফেলে টাকা দাবি করেছে। টাকা দিতে না পারায় ভিডিও ভাইরাল করেছেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান সাবেক ডিসি আশরাফ উদ্দিন। সে আমার রিলেটিভ ছিল, সেই রিলেশনের সূত্র থেকে বিভিন্নভাবে আমাকে ব্ল্যাকমেইল করা শুরু করছে। ছবি টবি যে কিছু, এগুলো আমার ডিসি পোস্টিং এর অনেক আগে। আমি লয়ারের সাথে কথা বলবো। সামাজিক অবক্ষয় রোধে ডিসি নির্বাচনের ক্ষেত্রে সরকারকে যাচাই বাছাই সহ আরও সচেতন হওয়ার পরামর্শ জেলার বাসিন্দাদের। সময় সংবাদ, শরীয়তপুর। জামালপুরের আদালতগুলোতে মামলা জট তৈরি হয়েছে। মামলার দীর্ঘসূত্রিতায় চরম ভোগান্তিতে বিচার প্রার্থীরা। এই অবস্থায় দ্রুত মামলার নিষ্পত্তির দাবি ভুক্তভোগীদের। সরকার পরিবর্তনের পর বিচারে গতি এসেছে বলে জানান সরকার পক্ষের আইনজীবীরা। জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। আদালত প্রাঙ্গণে বিচার প্রার্থীদের ভিড়। কেউ সম্প্রতি, কেউ বা এক দশক ধরে আদালতের বারান্দায় ঘুরছেন বিচারের জন্য। মামলা জট তৈরি হয়েছে জামালপুরের আদালতে। মামলা চালাতে গিয়ে নিঃস্ব হয়েছেন অনেকে। এ অবস্থায় দ্রুত মামলা নিষ্পত্তির দাবি ভুক্তভোগীদের। 2010 সালের মামলা, এখন পর্যন্ত মামলাটা চলমান আছে। মামলার এখন পর্যন্ত কোনো সুরাহা পাই নাই। কি কারণে যে রায় হয় দিতেছে না। ঘুরতেছি, আইতাছি, যাইতাছি। 4-5 বছর যাবত এই কেসে ঝুলতাছি। কুড়াবারিন্দা ঘুরতেছি, ওগুলো মহুরিয়া টেহা দিতাছি। আদালতের কাছে আমি ন্যায় বিচার চাই, যাতে আমি বিচার সুষ্ঠুভাবে বিচারটা পাই। তবে সরকারি আইনজীবীরা বলছেন সরকার পরিবর্তনের পর মামলা নিষ্পত্তিতে গতি এসেছে। তবে আদালতের চলমান সংকট সমাধানে ব্যবস্থা গ্রহণের আশ্বাস সংশ্লিষ্ট আইন কর্মকর্তার। অলসতা করে সাক্ষী আসলে সাক্ষী 2-1 এপিপি ফিরাইও দেন, এটা আমার নলেজ আছে। আমি তাদের বিরুদ্ধে একটু ব্যবস্থা নিব। ম্যাজিস্ট্রেট কোর্ট এবং জেলা আদালত বাহাদুর মহোদয়ের কোর্ট কোনো কার্যক্রম পেন্ডিং রাখতেছেন না। জামালপুরের 27টি আদালতে বর্তমানে 25,000 মামলা বিচারাধীন রয়েছে। সময় সংবাদ, জামালপুর। ভোলা জেনারেল হাসপাতাল ভবনের পাশ থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। দুপুরে হাসপাতাল ভবনের পাশে এক নবজাতকের লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ। তবে হাসপাতালে প্রসূতি ও স্ত্রীরোগ সার্জন ডাক্তার সুরাইয়া ইয়াসনুর জানান, সকালে প্রচণ্ড ব্যথা নিয়ে রিহানা নামে এক নারী জরুরি বিভাগে ভর্তি হন। তাৎক্ষণিক তাকে সার্জারি বিভাগে পাঠানো হয়। সেখানেই মায়ের পেট থেকে ফুলসহ বাচ্চা পড়ে যায়। তিনি বাচ্চা নষ্টের জন্য আগে থেকেই ওষুধ খাচ্ছিলেন বলে জানান চিকিৎসক। হাসপাতাল থেকে মৃত বাচ্চাটিকে রেহানার অভিভাবকদের কাছে দেয়া হয়। তারা এই লাশটি হাসপাতালের মধ্যে ফেলে যায়। বাংলার সময় আরও থাকছে। শেরপুরে বাণিজ্যিকভাবে শুরু কফি চাষ। 50,000-এর বেশি গাছ থেকে ফল সংগ্রহ। আমদানি নির্ভরতা কমাতে সরকারি সহযোগিতা চান চাষিরা। পাশে থাকার আশ্বাস কৃষি বিভাগের। আবাসন, যোগাযোগ, উন্নত শিক্ষা ব্যবস্থা সহ বিভিন্ন দাবিতে রংপুরে লালবাগ রেলগেট অবরোধ করে বিক্ষোভ করেছেন কারমাইকেল কলেজের শিক্ষার্থীরা বলেন, দীর্ঘ সময় ধরে কলেজ কর্তৃপক্ষকে আবাসন সুবিধা বাড়ানো, সড়ক সংস্কার, নিরাপত্তা সহ আধুনিক শিক্ষা ব্যবস্থার দাবি জানিয়ে আসলেও শুধু আশ্বাসে সীমাবদ্ধ রয়েছে। দীর্ঘদিনেও হয়নি বাস্তবায়ন। সকালে দাবি আদায়ে লালবাগ রেলগেট অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। দুপুরে কলেজ কর্তৃপক্ষ ও প্রশাসনের পক্ষ থেকে দাবি বাস্তবায়নে উদ্যোগের কথা জানালে 24 ঘন্টার জন্য অবরোধ কর্মসূচি স্থগিত করেন শিক্ষার্থীরা। আমাদের বিল্ডিংগুলো পরিত্যক্ত অবস্থা পড়ে আছে, সেগুলো যেন তারা মেরামত করে এবং আমাদের যে রাস্তাঘাটগুলো আছে সেগুলো যেন তারা মেরামত করে দেয়। পুরো ক্যাম্পাসের রাস্তাঘাট থেকে শুরু করে ক্লাস অনিয়মিত এবং কি কোনো বিভাগ নাই। জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসি আছে, ওনাকে এখানে এই লোকেরা আসতে হবে এবং আমাদের সেখানে আশ্বস্ত করতে হবে যে আমরা দাবিগুলো মানতেছি। এখানে আমাদের কিছু দাবি আছে যে যেটা ভিসি মহোদয়ের হাতে আছে এটা উনি কন্ট্রোল করতে পারবে, এমনটা আমার হাতে নাই। এমনটা আছে কি শিক্ষা প্রতিষ্ঠানের কাছে।
জুলাই ঘোষণাপত্র ও সনদ সহ 5 দফা দাবিতে বিভিন্ন জেলায় সংবাদ সম্মেলন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সকালে বরিশাল প্রেস ক্লাবে সমসাময়িক বিষয়ক নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বরিশাল জেলা কমিটি। এ সময় বক্তারা দাবি করেন, গণ অভ্যুত্থানের 10 মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত জুলাই ঘোষণাপত্র দিতে পারেনি সরকার। অন্যদিকে ঝিনাইদহ প্রেস ক্লাব মিলনায়তনে জুলাই যোদ্ধা সংসদ জেলা শাখার আয়োজনে সংবাদ সম্মেলন করা হয়। এতে নির্ধারিত সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র ও সনদ প্রকাশের দাবি জানান বক্তারা। নীলফামারীতে ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি হয়েছে। দুপুরে জেলা জজ কোর্টের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে শহীদ ও নির্যাতিত পরিবারের সদস্যরা অংশ নেন। এ সময় তারা বলেন, আওয়ামী সন্ত্রাসীরা একাধিক মামলার আসামি হওয়া সত্ত্বেও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, অথচ পুলিশ তাদের ধরছে না। প্রশাসনের নিরাপত্তা এবং বিচারহীনতার সংস্কৃতি এই সহিংসতাকে আরও উৎসাহ দিচ্ছে বলেও অভিযোগ করেন তারা। দোষীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনাসহ বিচারের দাবি জানান বক্তারা। পর্যটন সমৃদ্ধ সিলেটের গোয়াইনঘাট উপজেলার সড়ক যেন মরণ ফাঁদ। প্রায় 28 কোটি টাকায় 10 কিলোমিটার সড়ক সংস্কার চলছে ঢিমে তালে। এতে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে পর্যটক ও স্থানীয়দের। তবে চলতি বছরের শেষে সব কাজ শেষ করার আশ্বাস এলজিইডির। নওশাদ আহমদ চৌধুরীর ছবিতে ইকরামুল কবিরের রিপোর্ট। সড়ক নয়, এ যেন মরণ ফাঁদ। খানাখন্দে ভরা রাস্তায় ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। দীর্ঘদিন সংস্কার না করায় বেহাল দশা প্রায় 24 কিলোমিটার দীর্ঘ সিলেটের গোয়াইনঘাট উপজেলা সদর সংযোগ সড়ক। পর্যটক ও এলাকাবাসীকে খানাখন্দ ও ভাঙ্গা সড়কটি দিয়েই প্রতিদিন যাতায়াত করতে হয়। এতে চরম ভোগান্তিতে তারা। এমনকি ছোট বড় দুর্ঘটনার পাশাপাশি বিকল হচ্ছে যানবাহনের বিভিন্ন যন্ত্রাংশ। 10 মিনিটের রাস্তা লাগে আধা ঘন্টা। কতদিন রাস্তা দিছে এক সাইড, এখন এই সাইডে আবার ভাত্তর অটো উঠে যার গিয়া। এক সাইডে ডালাই আছে, এক সাইডে ডালাই নাই, চলা যায় না, গাছ কাটা খুব অসুবিধা। 2024 সালের মার্চে সড়কটির 10 কিলোমিটার অংশের সংস্কার কাজ শুরু হয়। দিলওয়ার নামের বরিশালের এক ব্যক্তি প্রকল্পের মূল ঠিকাদার, অথচ তিনি কাজ করাচ্ছেন স্থানীয় ফয়সল নামে একজনকে দিয়ে। আমাদের কাজ চলমান আছে, আমরা যথেষ্ট পরিমাণ টাইমের ভিতরেই সর্বোচ্চ চেষ্টা করে আমরা শেষ দিব। এরই মধ্যে এক দফা মেয়াদ বাড়ানো হয়েছে প্রকল্পের। তবে চলতি বছরের শেষে সব কাজ শেষ করার আশ্বাস এলজিইডির। ঠিকাদার সময় মতো কাজটা শেষ করতে পারেনি, তার আবেদনের প্রেক্ষিতেই টাইম এক্সটেনশন করছি। আমাদের টার্গেট আছে উইদিন ডিসেম্বর উই মাস্ট কমপ্লিট ইট। গোয়াইনঘাট উপজেলা সদর সংযোগ সড়ক সংস্কারে ব্যয় ধরা হয়েছে প্রায় 28 কোটি টাকা। সড়কের এই করুণ দশার মধ্যে বিছনাকান্দি, পান্তুমাই সহ কয়েকটি পর্যটন কেন্দ্র এবং গোয়াইনঘাট উপজেলার 9 ইউনিয়নের মানুষের যাতায়াত করতে হচ্ছে। এই সড়কের দ্রুত সংস্কার দাবি করেছেন সকলে। সিলেট গোয়াইনঘাট সড়ক থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত বিচার বিভাগের স্বাধীনতা ও দক্ষতা শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে বক্তব্য রাখছেন প্রধান উপদেষ্টা। সরাসরি যাচ্ছে সেখানে। And if you forget that, we will not understand what these 3 words mean. And today is a historic moment for all of us, because we are about to celebrate the anniversary of the uprising. It's almost a year now. Our young people defined their aspirations with their blood. And it's our job to make their dream come true, the dream of creating new Bangladesh. This is what we are talking about. This is the step 1. Nothing can work until we go back to these 3 words and establish them. And everything else is possible if you make this beginning in the right way.
And thank you, Honorable Chief Justice, for elaborating every single step of the way, what the needs are, what we must do. So today, on this historic moment, this pledge that will make it true, make it come. Because this opportunity will never come again. We must not let this slip away from us. And the heart that was throbbing will make that happen if you keep it throbbing until we achieve those words which is given as a theme for the seminar. Honorable Chief Justice of Bangladesh, an honorable guest, honorable ambassadors and high commissioners, I feel very privileged to be here today. For the very reason that I explained, this is where it all begins. If we cannot get this right, rest of it will not come right. সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে। টাঙ্গাইলের মধুপুরে রাতের আধারে 1 বিঘা জমির আনারস কেটে দিয়েছে দুর্বৃত্তরা। ভুক্তভোগী কৃষক জানান, ঋণ নিয়ে গোবদিয়া এলাকায় ক্যালেন্ডার জাতের আনারসের বাগান করেন তিনি। কয়েক মাসের মধ্যে বাজারে তোলার কথা ছিল ফলগুলো। অভিযোগ করেন, গত মঙ্গলবার রাতে জমির অধিকাংশ আনারস কেটে ফলগুলো নষ্ট করে দেওয়া হয়। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তিনি। ঋণ পরিশোধ নিয়েও দেখা দিয়েছে শঙ্কা। ক্ষতিগ্রস্ত আনারস বাগান পরিদর্শন করেছে পুলিশ ও কৃষি বিভাগ। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেন কৃষক মোহাম্মদ ময়েজউদ্দিন। বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। সরবরাহ কম হওয়ায় হবিগঞ্জের পাইকারি বাজারে বেড়েছে সবজির দাম। কৃষকরা বলছেন, টানা বৃষ্টির পর প্রচণ্ড খরায় সবজি ক্ষেত নষ্ট হওয়ায় সরবরাহ কমেছে। এতে প্রভাব পড়েছে দামে। কিছুদিনের মধ্যে দাম স্বাভাবিক হবে বলে আশা বিক্রেতাদের। রাশেদ আহমদ খানের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। ভোরের আলো ফোটার সাথে সাথে কৃষকরা জমি থেকে তাজা সবজি সংগ্রহ করে নিয়ে আসেন চাষি বাজারে। বিষমুক্ত দেশি সবজির সবচেয়ে বড় বাজার বসে হবিগঞ্জের কোর্ট স্টেশন এলাকায়। সবজি কিনতে ভিড় করেন পাইকারি ব্যবসায়ীরা। ভোর 5টা থেকে সকাল 9টা পর্যন্ত চলে বেচাকেনা। জেলার বিভিন্ন এলাকা থেকে প্রান্তিক কৃষকরা নিয়ে আসেন তাদের উৎপাদিত ফসল। দাম একটু বেশি হলেও নিরাপদ সবজির জন্য ক্রেতা বিক্রেতার কাছে বেশ জনপ্রিয় এই বাজার। এখানে জিনিসপত্র খুব ভালো, টাটকা সবজি সরাসরি কৃষকরা তাদের জমি থেকে নিয়ে আসে। এগুলো বিষমুক্ত সবজি অন্যান্য বাজারের তুলনায় এখানে সস্তাতে আমরা কিনতে পারি। লুবিয়া বিকছে 60 টাকা, জাঙ্গা বিকছে 60 টাকা, আপনার বাইগান বিকছে 40 টাকা, গইডা বিকছে 35 টাকা পাইকারি। জনপ্রিয় এ বাজারে ক্রেতা বিক্রেতার সমাগম বাড়লেও রয়েছে পর্যাপ্ত জায়গার অভাব। বাণিজ্য বাড়াতে বাজারটির পরিকল্পিত উন্নয়নের দাবি জানিয়েছেন ব্যবসায়ী সমিতির নেতারা। জায়গার অভাবে রাস্তার উপর বসিয়া কৃষকরা মাল বিক্রি করতে হয়। আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, আমাদেরকে যেন সুপরিকল্পিতভাবে কৃষকদের উৎপাদিত পণ্য বিক্রির জন্য তারা যেন ভালো একটা জায়গা দেখে আমাদেরকে বাজারের সুব্যবস্থা করে দেন। হবিগঞ্জের চাষি বাজারে প্রতিদিন প্রায় 20 লাখ টাকার সবজির বেচাকেনা হয় বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। সময় সংবাদ, হবিগঞ্জ। শেরপুরে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে কফি চাষ। জেলার শতাধিক বাগানে 50,000-এর বেশি গাছ থেকে সংগ্রহ করা হচ্ছে ফল। সরকারি সহযোগিতা পেলে কফির চাহিদার বড় একটি অংশ এই জেলা থেকেই উৎপাদনের আশা চাষিদের। আমদানি নির্ভরতা কমাতে চাষিদের পাশে থাকার আশ্বাস কৃষি বিভাগের। শেরপুর থেকে শহীদুল ইসলাম হীরার তথ্য ও বাবু চক্রবর্তীর ছবিতে রিপোর্ট।
হাজার হাজার গাছে শোভা পাচ্ছে কফি ফল। শেরপুরের শতাধিক কফি বাগানের চিত্র এখন এমনই। নলিতাবাড়ির কৃষিবিদ সাজ্জাদ হোসেন তুলিপের 4 বছরের অক্লান্ত পরিশ্রম আর বিনামূল্যে বিতরণ করা অর্ধলক্ষাধিক চারা দিয়েই গড়ে উঠেছে এসব কফি বাগান। সম্প্রতি আরও লক্ষাধিক কফি চারা বিনামূল্যে বিতরণ করেছেন। চাষির কাছ থেকে ফলনও কিনে নিয়ে প্রক্রিয়াজাত করেন তিনি। শেরপুর জেলাতে 70টির মতো বাগান রয়েছে এবং এই বাগানে আনুমানিক প্রায় 50,000 কফি চারা আমাদের রোপণ করা হয়েছে এবং এই বছর আরও চারা রোপণ করা হবে। আমার পরিকল্পনা হলো প্রায় 2 লক্ষ গাছ আমি শেরপুর জেলাতে রোপণ করব এবং 2 লক্ষ গাছ যদি আমি রোপণ করি তাহলে বাণিজ্যিকরণের মাধ্যমে শেরপুর জেলার কৃষি অর্থনীতিটাকে আরও উন্নত করা যাবে, আরও সমৃদ্ধশালী করা যাবে। ছায়াযুক্ত জমি কফি চাষের জন্য ভালো, ফল আসতে সময় লাগে 2 বছর। সেই ফল প্রক্রিয়াজাত করে রোস্টেড কফি বিন বিক্রি করা হয়। প্রয়োজনীয় প্রশিক্ষণ সহ সরকারি সহযোগিতা পেলে শেরপুরে কফি চাষের বিপ্লব ঘটানো সম্ভব বলে মনে করেন আগ্রহী চাষিরা। আমার মতে কফি চাষটা হচ্ছে 1-এর ভিতর 2। প্রথমত হচ্ছে এটা বাড়তি কোনো জায়গার প্রয়োজন হয় না, অল্প সময়ে ফলন আসে। বড় গাছ আছে 500-600 আর ছোট গাছ লাগানো হয়েছে 600-700-র মতোই। কফি চাষের জন্য 12 কাঠা জমিতে প্রায় 200 চারা রোপণ করেছি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে শেরপুরের মাটি ও আবহাওয়া কফি চাষের জন্য উপযোগী। কৃষকের আগ্রহ বৃদ্ধি পেলে সব ধরনের সহযোগিতা করা হবে। বাংলাদেশের মধ্যে শেরপুর জেলা কফি চাষের একটা সম্ভাবনা এলাকা হিসাবে পরিণত হচ্ছে এবং এই কফি উৎপাদন হওয়ার ফলে বাংলাদেশ বিদেশ থেকে কফির আমদানি অনেকটা কমে হবে এবং পাশাপাশি আমাদের এই শেরপুর জেলার অনেক উদ্যোক্তা তাদের ব্যক্তি উদ্যোগে এই কাজগুলো আরও সম্প্রসারিত হবে। একটি পরিপক্ক গাছ বছরে প্রায় 6 কেজি ফল দেয় এবং প্রতিটি গাছ 30 বছর পর্যন্ত ফল দিয়ে থাকে। MS আরিফিন, সময় সংবাদ। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ভয়ঙ্কর রূপ নিচ্ছে ডেঙ্গু। 24 ঘন্টায় হাসপাতালে ভর্তি 329 জন। সবচেয়ে খারাপ অবস্থা বরগুনায়। মৃতের সংখ্যা বেড়ে 22, নতুন করে আক্রান্ত 78। এবং একের পর এক দুর্ধর্ষ চুরি, ছিনতাই ও চাঁদাবাজি। ময়মনসিংহে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে জনমনে আতঙ্ক। নতুন অপরাধীদের তালিকা নেই পুলিশের কাছে। এই ছিল বাংলার সময়ের সঙ্গে থাকুন সময়ের।